যে সমস্ত ছাত্রছাত্রীরা আগামী দিনে শিক্ষকতাতে আসতে চাও, অর্থাৎ ছাত্রছাত্রীদেরকে পড়াতে চাও, তো তাদের জন্য এই ভিডিওটা আমি বানাচ্ছি। এই ভিডিওতে আমি তোমাদেরকে একটু বোঝানোর চেষ্টা করব যে আমরা বিভিন্ন ইন্টারভিউতে যখন অ্যাপিয়ার করি, ধরো কোনো একটা প্রাইভেট স্কুলে পড়াতে গেলে আমাদেরকে একটা ইন্টারভিউ প্রসেসের মধ্যে দিয়ে যেতে হয়। আর সেই ইন্টারভিউ প্রসেসের সাথেই আরেকটা জিনিস যেটা জড়িত থাকে সেটা হচ্ছে ক্লাস ডেমনস্ট্রেশন, যেটাকে শর্ট ফর্মে আমরা অনেক সময় বলে থাকি ডেমো ক্লাস। তো প্রথম কথা হচ্ছে এই ডেমো ক্লাসের জন্য আমরা বিভিন্ন রকমভাবে প্রস্তুতি নিয়ে থাকি। এবারে কিছু জিনিস বুঝতে হবে যে কোনো একটা শ্রেণীকক্ষে অর্থাৎ ক্লাসরুমে যদি তোমাকে পড়াতে হয়, তাহলে ক্লাসরুমে পড়াতে গেলে শুধুমাত্র ওই ডেমো ক্লাসের জন্য প্রস্তুতি নিলে বা বিএড করলেই যে আমি ভালো টিচার হয়ে উঠবো তা কিন্তু নয়। এই জন্য তোমাকে কিছু প্যারামিটার বা কিছু পয়েন্টস তোমাকে অনুশীলন করতে হবে এবং নিজের টিচিংয়ের মধ্যে তোমাকে সেই জিনিসগুলোকে ইনকর্পোরেট করতে হবে, যাতে তোমার মানে ন্যাচারাল যে টিচিংয়ের যে ফ্লো সেটার মধ্যেই সেই পয়েন্টসগুলো তোমার চলে আসে। তো সেই জন্য তোমাকে কিন্তু বাড়িতে একটু অভ্যাস করতে হবে বা প্র্যাকটিস করতে হবে। এখন দেখো, বিএড যারা করেছো তারা প্রত্যেকেই জানো যে তোমাদের একটা স্কুল ইন্টার্নশিপ থাকে। তো স্কুল ইন্টার্নশিপ চলাকালীন এগুলো ভালোভাবেই শেখানো হয় এবং থিওরিটিক্যাল প্র্যাকটিক্যাল নলেজটা বেশ ভালোই মানে মজবুত হয়ে যায়। কিন্তু ঘটনা হচ্ছে আমরা যখন কোনো একটা জায়গাতে হয়তো পড়াতে যাচ্ছি, তখন হয়তো সেই পয়েন্টসগুলোকে আমরা অনেক সময় মিস করে ফেলি। তো এটা তোমাকে মনে রাখতে হবে যে প্রপার ক্লাসরুমে পড়াতে গেলে তোমাকে কিন্তু সবসময় এই পয়েন্টগুলো মেনটেন করেই পড়ানো উচিত। কিন্তু বেসিক্যালি কী হয়, আমরা যখন বছরের পর বছর হয়তো কোনো একটা ক্লাসে পড়াচ্ছি, সিলেবাস শেষ করার দরকার পড়ে, তখন হয়তো সব পয়েন্টসগুলো মেনে সব দিন হয়তো পড়ানো সম্ভব হয় না। কিন্তু এটা তোমাকে মনে রাখতে হবে যে তোমার ন্যাচারাল টিচিংয়ের মধ্যে এই পয়েন্টসগুলো যদি তুমি নিয়ে আসতে পারো, তাহলে তোমাকে কিন্তু এই ক্লাস ডেমনস্ট্রেশন নিয়ে তোমাকে অত্যধিক ভাবনা চিন্তাও করতে হবে না, আর এর জন্য তোমাকে এক্সট্রা কোনো প্রিপারেশনও নিতে হবে না। তো সেই পয়েন্টসগুলো কী কী, অর্থাৎ যদি তুমি একটা জায়গাতে ডেমো ক্লাস দিতে যাও, তাহলে তোমাকে কোন কোন পয়েন্টগুলোর ওপরে তোমাকে ইভ্যালুয়েট করা হবে, তোমাকে কোন কোন পয়েন্টগুলোর ওপরে তোমার মূল্যায়নটা করা হবে, তো সেইগুলো আমি তোমাকে একটু বোঝানোর চেষ্টা করি। প্রথম কথা হচ্ছে, যে কোনো শ্রেণীকক্ষে তোমার হচ্ছে যেটা সেন্টার অর্থাৎ কেন্দ্রে যারা অবস্থিত সেটা হচ্ছে শিক্ষার্থী অর্থাৎ লার্নার। তো লার্নারকে সেন্টার করে আমাদের শিক্ষা ব্যবস্থাটা চলে। স্কুলের সাথে তোমার ধরো পেরেন্টস বা টিচার্স যারা থাকেন প্রত্যেকেই কিন্তু এর পেরিফেরিতে থাকে, সেন্টারে কিন্তু বসে আছে শিক্ষার্থী। ফলে তোমার পুরো কনসেন্ট্রেশনটা পড়াবার সময় হওয়া উচিত কিন্তু শিক্ষার্থীদের উপরে। ক্লাস ডেমনস্ট্রেশন চলার সময় যেটা অনেক সময় সমস্যা হয়, ন্যাচারাল যখন তুমি ক্লাসে পড়াবে তখন দেখবে শুধুমাত্র স্টুডেন্টসরা থাকে, পেছন দিকে তোমার কোনো কেউ ইভ্যালুয়েট করার জন্য কেউ বসে থাকেন না। তো তোমার যখন ব্যাক সাইডে কোনো হয়তো দেখা যাচ্ছেন কেউ মানে যারা এক্সপার্ট আছেন তারা যখন বসে থাকেন, তখন একটা অটোমেটিক্যালি একটা নার্ভাস ফিলিং অনেক সময় হয়। তো এটা তোমাকে কিন্তু কাটিয়ে উঠতে হবে। তোমাকে মনে রাখতে হবে যে তোমার পুরো কনসেন্ট্রেশনটা হচ্ছে স্টুডেন্টসদের ওপরে। ফলে ওখানে মানে আনুষঙ্গিক আর কি কি ঘটছে বা কারা বসে আছেন সেটার উপরে খুব বেশি তোমাকে ফোকাস করা যাবে না, ঠিক আছে? প্রথম যে কাজটা করতে হবে তোমাকে, প্রথমে হচ্ছে শ্রেণীকক্ষতে তুমি যখন ঢুকছো তোমাকে একটা প্রপার ড্রেস আপ করে যেতে হবে। প্রপার ড্রেস আপ বলতে যেটা আমরা বুঝি সেটা হচ্ছে খুব সাধারণ জামা কাপড় পরতে হবে, খুব রংচঙে বা খুব মানে ভাইব্র্যান্ট কালারের কিছু পরা উচিত নয়। সেটার একটা বিশেষ কারণ আছে। তার কারণ হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থাতে যেটা বলা হয়, অর্থাৎ আমাদের যেটা মানে মনস্তত্ত্বতে যেটা বলা হয়, যে যদি কিছু ভাইব্র্যান্ট কালারের কোনো বস্তু আমাদের সামনে থাকে তাহলে আমাদের মনোসংযোগটা অর্থাৎ আমাদের অ্যাটেনশনটা সেই দিকে চলে যেতে পারে, অর্থাৎ আমাদের মধ্যে একটা ডিস্ট্র্যাকশন আসতে পারে। তো সেই ডিস্ট্র্যাকশনটাকে যাতে মানে অ্যাভয়েড করা যায়, যাতে শিক্ষার্থীদের মধ্যে তারা তো বাচ্চা, তো তাদের মধ্যে সেইটা যাতে অ্যাভয়েড করা যায়, তো সেই জন্য আমরা চেষ্টা করব যে একটা প্রপার ড্রেস আপ করে যাওয়ার। তো এর জন্য কোনো যে নিয়ম আছে তা কিন্তু নয়, সেটা প্রত্যেকেই ভালোভাবে জানো যে কীরকমভাবে ড্রেস আপ করে যাওয়া উচিত। 2 নম্বর হচ্ছে, ওখানে আমি যখন দাঁড়াবো সবসময় আমি স্ট্রেট দাঁড়াবার চেষ্টা করব, ঠিক আছে? তো বেশি নড়াচড়া না করাই ভালো, স্ট্রেট দাঁড়ানোর চেষ্টা করতে হবে এবং বিষয়বস্তুকে এক্সপ্লেন করার জন্য যতটুকু মুভমেন্ট দরকার সেই মুভমেন্টটা কিন্তু অবশ্যই করা উচিত। একদম রিজিডভাবে থাকাটাও খুব একটা উচিত নয়,
ঠিক আছে। পড়ানোর যেটা তোমার ফ্লো হবে সেই ফ্লোটা কিন্তু একটা ন্যাচারাল ফ্লো হবে এবং তোমাকে কিন্তু ওখানে ডাইনামিক অর্থাৎ এনার্জেটিক ওয়েতে থাকতে হবে। ওখানে খুব জড়সড় খুব নার্ভাস টাইপের যদি তুমি থাকো তাহলে সেখানে ক্লাসরুমের কিন্তু যে অ্যাম্বিয়েন্সটা থাকে সেই অ্যাম্বিয়েন্সটা বিঘ্নিত হয়। ঠিক আছে। আচ্ছা, আরেকটা জিনিস দেখতে হবে যে তুমি যখন দাঁড়িয়ে আছো তোমার হোয়াইট বোর্ড বা ব্ল্যাক বোর্ডের সামনে, সেখানে দেখতে হবে যে তোমার দাঁড়ানোর জন্য কখনো যেন বোর্ডটা কোনো মতেই অবস্ট্রাক্টেড না হয়। তুমি যখন লিখছো তখনও, আবার যখন তুমি বোঝাচ্ছ তখনও যাতে কোনো মতেই বোর্ড অবস্ট্রাকশন না হয়, এটা তোমাকে মাথায় রাখতে হবে। এছাড়া যেটা থাকে সেটা হচ্ছে কন্টেন্ট ডেলিভারি। আরেকটা, যে বিষয়বস্তুটা তুমি বোঝাবে ঠিক করেছো সেটা তুমি কম টপিক তুমি বোঝাও, কম কন্টেন্ট তুমি ডেলিভার করো, কিন্তু সেটাকে স্লো স্টেডি ওয়েতে ডেলিভার করো এবং খুব ভালোভাবে পুঙ্খানুপুঙ্খ রূপে বুঝিয়ে সেটাকে ডেলিভার করার চেষ্টা করো। ঠিক আছে। কারণ তোমাকে মনে রাখতে হবে যে তুমি যখন ডেমনস্ট্রেশন দিচ্ছ সেখানে কিন্তু তোমাকে কিন্তু সব প্যারামিটারগুলো মেনটেন করে তোমাকে পড়াতে হবে। ঠিক আছে। তারপরে যেটা আসে সেটা হচ্ছে বোর্ড ওয়ার্ক করা, যেটাতে প্রয়োজনীয় ক্যালকুলেশন আছে বা কোনো একটা ডায়াগ্রাম আছে, সেটা অবশ্যই কিন্তু তোমাকে বোর্ড ওয়ার্ক করা উচিত। তুমি যদি বোর্ড ওয়ার্ক না করে ব্যাপারটাকে বোঝাবার চেষ্টা করো তাহলে সেটা কিন্তু অনেক সময় স্টুডেন্টদের কাছে বোধগম্য হয় না। তো সেই জন্য বোর্ড ওয়ার্ক তোমাকে অবশ্যই করতে হবে। এছাড়া যেটা তোমাকে একটু লক্ষ্য রাখতে হবে যে তোমার বোর্ডে লেখা হ্যান্ডরাইটিং যাতে পাঠযোগ্য হয়, লেজিবল হয়। ঠিক আছে। এবং হ্যান্ডরাইটিং যাতে খুব স্পষ্ট হয়। অনেকের হ্যান্ডরাইটিং হয়তো দেখা যাবে খুব একটা পরিষ্কার নয় বা খুব ছোট ছোট স্ট্রোকে হয়তো তারা হয়তো খাতায় লিখে অভ্যস্ত। তো আমি বলবো যে একটু বড় বড় করে লিখলেই সেটা কিন্তু বোঝা যায়। আমি কখনোই বলবো না যে তুমি ক্লাসরুমে গিয়ে পরে বোর্ডে কিন্তু আর্টিস্টিক ওয়েতে লেখো, সবসময় সেটা সম্ভবও হয় না। স্পিডে লিখতে গেলে অনেক সময় হাতের লেখা একটু এদিক ওদিক হতেই পারে, কিন্তু চেষ্টা করতে হবে যে হাতের লেখা যেন ঠিক থাকে। এবং অবশ্যই যেটা খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে বানান ভুল যাতে না হয়। বানান ভুল হলে কিন্তু বানান ভুল এবং তার সঙ্গে পাংচুয়েশন অর্থাৎ জ্যোতি চিহ্ন, জ্যোতি বা বিরাম চিহ্ন, যেখানে কমা দরকার সেখানে কমা, যেখানে ফুল স্টপ সেখানে ফুল স্টপ, সেগুলো পরিষ্কারভাবে দেওয়া উচিত। এবং যেহেতু আমি মানে ম্যাথমেটিক্সের টিচার, তো আমি ম্যাথমেটিক্সের স্টুডেন্টসদেরকে বলবো তোমরা কিন্তু অবশ্যই ম্যাথমেটিক্সের যে সিম্বলস আছে এবং যে ইকুয়েশনস আছে সেগুলো কিন্তু পরিষ্কারভাবে লিখবে এবং লজিক্যাল স্টেপসগুলো কোনো মতেই যাতে তোমাদের মিস না হয়। এর সাথে যেটা চলে আসে সেটা হচ্ছে আই কন্ট্যাক্ট। তুমি যখন কখনো কোনো একটা শ্রেণীকক্ষে পড়াচ্ছ তখন তোমাকে মনে রাখতে হবে যে প্রত্যেকটা ছাত্রছাত্রী কিন্তু তোমার কাছে মানে একই রকম যাতে প্রাধান্য পায়, ফলে কারোর প্রতি তুমি বায়াসড হবে না এবং পড়ানোর সময় প্রত্যেক ছাত্রছাত্রীর দিকে তোমার কিন্তু সমান এবং সজাগ দৃষ্টি থাকবে। তো সেই জন্য আই কন্ট্যাক্টটা খুব দরকার, সবাইকার দিকে একটু একটু করে তাকিয়ে বোঝাতে হবে। আরেকটা কি দরকার সেটা হচ্ছে এনগেজমেন্ট। স্টুডেন্টরা যাতে কখনোই নিজেদেরকে বিচ্ছিন্ন মনে না করে। তুমি যখন কোনো একটা জায়গাতে পড়াতে গেলে তোমাকে মনে রাখতে হবে যেন ছাত্রছাত্রীরা বুঝতে পারে যে এই ক্লাসরুমে তারাও কিন্তু সমানভাবে পার্টিসিপেট করছে। অর্থাৎ যেটা দরকার সেটা হচ্ছে ইন্টারাকশান দরকার। মাঝে মাঝে একটু করে কোয়েশ্চেন করলে, তাহলে প্রশ্ন করলে কি হবে, তাদের মধ্যে একটা কিউরিওসিটি জাগবে এবং তোমার যে তুমি টপিকটা পড়াচ্ছ সেই পড়াটার প্রতি তাদের একটা আগ্রহ মানে উৎপন্ন হবে। এই ব্যাপারটা তোমাকে একটু মাথায় রাখতে হবে। আচ্ছা, আর এর সাথে সাথে তোমার কনফিডেন্স লেভেল তো আমি বললামই, কনফিডেন্স লেভেলটা প্রচণ্ড রকমের দরকার। ঠিক আছে। একদম তুমি লো ইন কনফিডেন্স যদি থাকো তাহলে কিন্তু সেটা যারা এক্সপার্ট থাকবেন তারা কিন্তু ক্যাচ করে নেবেন এবং সেটা তোমার কিন্তু একটা নেগেটিভ পয়েন্ট ক্যারি করবে। ডিউরিং টিচিং যে ব্যাপারগুলো দরকার হয়, যে সাবজেক্ট ম্যাটারটা তুমি পড়াচ্ছ সেই সাবজেক্ট ম্যাটারে কিন্তু ডাইরেক্ট এন্ট্রি করতে নেই। প্রথমেই তোমাকে যেটা করতে হয় সেটা হচ্ছে জানা চেনা কোনো একটা টপিক, ধরা যাক কোনো একটা জিনিস আমি পড়াচ্ছি, ধরা যাক আমি দ্বিঘাত সমীকরণ পড়াচ্ছি, তাহলে দ্বিঘাত সমীকরণ বা কোয়াড্রেটিক ইকুয়েশন পড়ানোর সময় আগে আমি একটু বলে দিলাম যে ভেরিয়েবল কাকে বলে, কনস্ট্যান্ট কাকে বলে, রিয়েল ভেরিয়েবলস কারা। তারপরে ধরো ইকুয়েশনস আমরা আগে থেকেই পড়ে আসি, সাইমালটেনাস লিনিয়ার ইকুয়েশনস বা যেগুলোকে আমরা সহ সমীকরণ বলে, রৈখিক সহ সমীকরণ বলে থাকি, অপনয়ন পদ্ধতি, বজ্রগুণন পদ্ধতি, তুলনামূলক পদ্ধতি, এগুলো স্টুডেন্টরা আগে থেকেই জানে। ফলে একঘাত সমীকরণ এবং দ্বিঘাত সমীকরণের মধ্যে কি পার্থক্য, দ্বিঘাত সমীকরণ মানে শুরু করার সময় এই জায়গাগুলো কিন্তু তুমি লক্ষ্য রাখতে পারো। ঠিক আছে। অর্থাৎ স্টুডেন্টের মন বুঝে পড়ানো, কারণ ওদেরকে প্রথমেই যাতে মানে বিষয়টার প্রতি এবং যে ইউনিটটা তুমি পড়াচ্ছ সেটার প্রতি তারা যেন খুব মানে ভয়ভীত না হয়ে যায়, তো সেই ব্যাপারটা একটু লক্ষ্য রাখতে হবে। তারপরে যেভাবে তুমি তোমার টপিকে তুমি প্রবেশ করবে, তো এই যে এন্ট্রি টু দি সাবজেক্ট ম্যাটার, এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা জায়গা। তো সেটার জন্য তুমি একটা খুব
কোয়েশ্চেনিং করে একটা চমকপ্রদ একটা কোশ্চেন দিয়ে তুমি এন্টার করতে পারো, অথবা কোনো একটা মডেল বা কোনো একটা চার্ট দেখিয়ে এন্টার করতে পারো। এইভাবে কোনো একটা চমক থাকলে কি হবে, সেই বিষয়ের প্রতি তোমার একটা ইমপ্রেশনটা ভালো হবে। এরপরে হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। ডেমো ক্লাস মানে হচ্ছে একটা খুব স্বল্প সময়ের মধ্যে তুমি কীরকম পড়াতে পারো এবং কি পড়াচ্ছ সেটা সম্পর্কে একটা ওনারা ধ্যান ধারণা মানে ওনারা আহরণ করেন। তো সেই জন্য আমি বলবো যে টাইম ম্যানেজমেন্টটা খুব দরকার। 10 মিনিট যদি তোমাকে সময় দেওয়া হয়, তাহলে 10 মিনিটের মধ্যে তোমাকে কিন্তু সমস্ত পয়েন্টসগুলো অর্থাৎ সমস্ত স্কিলগুলো তোমাকে কিন্তু দেখাতে হবে। আরেকটা জিনিস হচ্ছে, তুমি অবশ্যই স্টুডেন্টসদের মধ্যে ইন্টারাকশন করবে, কোয়েশ্চেনিং করবে, তাদের সঙ্গে ফ্রেন্ডলি ওয়েতে তাদেরকে টপিকটা তাদেরকে বোঝাবে এবং বুঝে পরে তাদের কাছ থেকে ফিডব্যাক নেওয়ার চেষ্টা করবে যে তারা কি বুঝলো বা কি কি তাদের সমস্যা থেকে গেল। এবং এই যে সমস্যাগুলো, এই সমস্যাগুলোকে চেষ্টা করতে হবে খুব কুইক টাইমে, 10 সেকেন্ড 15 সেকেন্ডের মধ্যে একটা স্টুডেন্টের কাছ থেকে একটা কোয়েশ্চেন করে একটু সামান্য একটু ডাউট ক্লিয়ারেন্স করে নিলাম। তো এইটা করা যেতে পারে। এরপরে হচ্ছে টপিকটাকে এন্ড করা। তুমি 10 মিনিটের মধ্যে দেখা গেল তুমি শুধু পড়িয়েই গেলে তুমি কিন্তু যে টাইমটাকে তুমি শেষ করে ফেললে, এবং তুমি দেখা গেলো সব স্কিলগুলো তুমি দেখাতেও পারলে না, আর টপিকটা সম্পর্কে তুমি একটা ধারণা গঠনও করতে পারলে না, এবং টপিকটাকে তুমি ঠিকঠাক করে শেষও করতে পারলে না। তাহলে এই যে প্রসেসটা, এই যে অ্যালগোরিদমটা আছে, এই অ্যালগোরিদমটা তোমাকে কিন্তু ফলো করতে হবে পুরোটা। অর্থাৎ প্রিভিয়াস নলেজ দিয়ে শুরু করব, প্রথমে কিছু কোয়েশ্চেনিং দিয়ে বা কোনো একটা মডেল দিয়ে বা চার্ট মডেল দিয়ে আমরা প্রথমে টপিকটাতে এন্ট্রি করব, টাইম ম্যানেজমেন্ট করব, ডাউট ক্লিয়ারেন্স করব, তারপরে টপিকটা থেকে এক্সিট করে যাব, ঠিক আছে, অর্থাৎ এন্ডিং করব। এবং সবথেকে বড় যেটা ইম্পর্টেন্ট জায়গা, সেটা হচ্ছে তোমাকে কিন্তু বুদ্ধি করে ভাবনা চিন্তা করে টিএলএম ইউজ করতে হবে। টিএলএম মানে এটা কখনোই নয়, টিএলএম মানে তোমরা জানোই যে শিক্ষণ প্রদীপন বলা হয়, অর্থাৎ টিচিং লার্নিং মেটেরিয়াল। তো টিচিং লার্নিং মেটেরিয়াল মানে এই নয় যে তুমি খুব দামি দামি কিছু ইউজ করলে। আমি অনেককে দেখেছি যে হয়তো একটা বিরাট কিছু, একটা বড় একটা মডেল বা কোনো একটা খুব কালারফুল কাউকে দিয়ে কিছু তৈরি করে নিয়ে চলে এলো। এগুলো কখনোই দরকার হয় না, কারণ প্রপার তুমি ক্লাসরুমে যখন দিনের পর দিন পড়াবে, তখন তুমি কখনোই কিন্তু সেগুলো অন্য কাউকে দিয়ে করিয়ে পরে ডেলি টিএলএম রেডি করে নিয়ে যেতে পারবে না। ফলে যেটা মানে বাস্তবমুখী, সেই ধরনের টিএলএমগুলো করাই ভালো। যেমন ধরো একটা গোলক যদি তুমি কাউকে বোঝাও, অর্থাৎ স্ফিয়ার সম্পর্কে যদি কোনো একজন স্টুডেন্টকে, ধরো ক্লাস 10-এর কেউ আছে, তাকে তুমি স্ফিয়ার সম্পর্কে বোঝাচ্ছ, তো স্ফিয়ার সম্পর্কে বোঝাতে গেলে কিছুই না, একটা বাড়িতে যদি তোমার ফুটবল থাকে বা কোনো একটা যদি তোমার টেনিস বল থাকে, তুমি টেনিস বলটা তুমি ব্যাগে করে নিয়ে গেলে, তুমি স্টুডেন্টদেরকে সেটা দেখালে, ঠিক আছে, এবং স্ফিয়ার সম্পর্কে তারা ধারণা পেলো। তুমি একটা বোর্ডে একটা সার্কেল ড্র করে দিলে, সার্কেলটা বোঝা গেল যে সেটা হচ্ছে একটা প্লেন সারফেস, অর্থাৎ বৃত্ত, এবং একটা স্ফিয়ার মানে তার একটা গোলকের যে সারফেস, সেটার যে ফিল্ডটা, এই ফিল্ডটা তুমি যখন করিয়ে দিতে পারলে, স্টুডেন্ট বুঝলো যে না, গোলক কীরকম হয়। তো এরকম খুব ছোটোখাটো জিনিস দিয়ে এবং অনেক সময় ওয়েস্ট প্রোডাক্ট দিয়েও ভালো ভালো টিএলএম কিন্তু বানানো যায়। তো সেইগুলো পুরোটাই ডিপেন্ড করে তোমার কিন্তু উপস্থিত বুদ্ধি, অর্থাৎ উইটের উপরে। তুমি কতটা উপস্থিত বুদ্ধি সম্পন্ন, তার উপর ডিপেন্ড করবে তুমি কীরকম টিএলএম তুমি রেডি করতে পারছো, ঠিক আছে। এবং টিএলএম ইউজ করাটা, এটা কিন্তু একটা স্কিলের মধ্যে পড়ে। টিএলএম কিন্তু ভালো টিএলএম হলেই যে তুমি ভালো ইউজ করতে পারবে তা কিন্তু নয়। টিএলএম ইউজ করার জন্য প্রপার কোন টাইমটা তোমার, যে তুমি যেখানে টিচিং করছো, তো তোমার টিচিংয়ের কোন পয়েন্ট অফ টাইমে টিএলএমটা ইউজ করতে হবে, সেটা কিন্তু তোমাকে আগে থেকে ভাবনা চিন্তা করতে হবে। অর্থাৎ একটা জিনিস খুব পরিষ্কার, শুধু পড়ে নিলেই পড়ানো যাবে না, পড়াতে গেলে কিন্তু তোমাকে প্রপার প্ল্যানিং করতে হবে এবং তোমাকে একটা মক রিহার্সাল করতে হবে। সেই জন্য দেখবে বিএডে আমাদের মাইক্রো টিচিং, সিমুলেটেড টিচিং এগুলো কিন্তু করানো হয়। এগুলো মানে কি, ছোটোখাটো মানে পার্ট দিয়ে তোমাকে টিচিং সম্পর্কে ভালোভাবে এক্সপার্ট করে তোলা হয়। তো যাই হোক, বিএড না থাকলেই যে আমি কিছুই পড়াতে পারবো না এরকমও নয়, কারণ আমি মনে করি যে টিচিংটা হচ্ছে একটা ইনবর্ন কোয়ালিটি। তো তুমি আমার এই ভিডিওতে যে সমস্ত জিনিসগুলো শুনছো, সেগুলো যদি বাড়িতে একটু অনুশীলন করো, তুমি শুধু ডেমো ক্লাস কেন, তুমি যে কোনো জায়গাতে, তুমি যদি কোচিংয়ে পড়াচ্ছ বা তুমি যদি টিউশন পড়াচ্ছ, বা তুমি ধরো কোনো একটা স্কুলে পড়ানোর জন্য তুমি ভাবনা চিন্তা করছো, প্রত্যেকটা জায়গাতেই কিন্তু তোমার এটা কাজে লাগবে, কারণ টিচিং হচ্ছে একটা আর্ট। এই আর্টের মধ্যে তোমাকে এই পয়েন্টসগুলোকে মেনটেন করতে হবে। এবং আরেকটা জিনিস খুব দরকার, সেটা হচ্ছে এক্সপার্টরা কিন্তু চেক করবেন তুমি কোন টিচিং মেথোডোলজিতে পড়াচ্ছ। টিচিং মেথোডোলজির সবথেকে নিম্নমানের টিচিং মেথোডোলজি হচ্ছে চক অ্যান্ড টক মেথড, মানে যেটা গতানুগতিক যেটা স্টাইল, কনভেনশনাল যে স্টাইল, মানে স্যার শুধু বলেই গেলেন
আর স্টুডেন্টরা নোট লিখেই গেল, কিছু কোয়েশ্চেনও করলো না। এটা হচ্ছে চক অ্যান্ড টক মেথড। আরেকটা মেথড হচ্ছে ডেমনস্ট্রেশন মেথড। শিক্ষক বোর্ডে লিখেই গেলেন, বুঝিয়ে গেলেন, ঠিক আছে, তো স্টুডেন্টরা সেখানে কোনো এনগেজমেন্ট হলো না। এই যে আমি প্রথমেই বলেছিলাম এনগেজমেন্ট শব্দটা, এই এনগেজমেন্টটা টিচারের সঙ্গে হলো না, যার জন্য কি হলো, ওটা ডেমনস্ট্রেশন হয়ে গেল, শুধুমাত্র ওনারা ওটাকে বুঝিয়ে গেলেন। আরেকটা মেথড হয় প্রজেক্ট মেথড। এটা কিছু কিছু ক্ষেত্রে খুব অ্যাপ্লিকেবল, তবে আমি সাজেস্ট করব প্রজেক্ট মেথডের টিচিং কোনো দিনই কিন্তু ক্লাস ডেমোতে করা উচিত নয়, কারণ ক্লাস ডেমোতে আমাকে প্রপারলি কিন্তু ডেমনস্ট্রেশন এবং উইথ ইন্টারাকশন করা উচিত। এবং সবথেকে বেস্ট কোয়ালিটির টিচিং এখন যেটা মনে করা হয় সেটা হচ্ছে ইন্টারাকশন মেথডে পড়ানো। অর্থাৎ তুমি কিছুটা পড়ালে, স্টুডেন্টদেরকে কোয়েশ্চেন করলে, তাদের কাছ থেকে তুমি ফিডব্যাক নিলে এবং সেই অনুযায়ী তুমি ডাউট ক্লিয়ারেন্স করে আবার তুমি নেক্সট স্টেপে এগিয়ে গেলে। তো এটা হচ্ছে ইন্টারাকশন মেথড। তো এই হচ্ছে তোমার কিছু পয়েন্টস। তাহলে যদি পুরো পয়েন্টসগুলোকে আমি রিক্যাপ করে দিই, তাহলে তুমি দেখো তোমার টিচিংয়ের মধ্যে যেগুলো তোমার মেন জায়গা, সেটা হচ্ছে তুমি প্রথমেই তোমার জেস্চার, কনফিডেন্স, তোমার পার্সোনালিটি, এগুলোর উপরে তুমি একটু পরিশ্রম করো। তার সঙ্গে তোমার কনফিডেন্স লেভেল তো বললামই, প্লাস স্টুডেন্টদেরকে এনগেজ করার চেষ্টা করো, ইন্টারাকশন মেথডে পড়ানোর চেষ্টা করো, প্রপারলি টিএলএম তুমি রেডি করো এবং টিএলএমগুলোকে কীভাবে ইউজ করতে হবে সেই রিলেটেড তুমি একটা প্ল্যানিং করার চেষ্টা করো। এবং তার সঙ্গে সঙ্গে পড়ানোর সময় অবশ্যই প্রিভিয়াস নলেজ স্টুডেন্টদের একটু চেক করতে হবে। তার সঙ্গে তোমাকে টাইম ম্যানেজমেন্ট করতে হবে। তোমাকে তার সঙ্গে যে কোনো টপিকে তুমি প্রপারলি এন্টার করবে এবং টপিক থেকে তুমি প্রপারলি বেরিয়ে আসবে, সেই জিনিসটা তোমাকে শিখতে হবে। এবং যখন লেংদি টিচিং করা হয় তখন অবশ্যই স্টুডেন্টসদেরকে কিছু হোমওয়ার্ক দেওয়া, স্টুডেন্টসদেরকে ইভ্যালুয়েট করা। তো সেটা তো আর 10 মিনিটের কোনো একটা ক্লাস ডেমো তো সম্ভব নয়, কিন্তু প্রপার টিচিংয়ের সময় এগুলোও আমাদের দরকার হয়। একটা স্টুডেন্টদেরকে একটা ক্লাস টেস্ট নেওয়া বা একটা ফর্মেটিভ বা সামেটিভ ইভ্যালুয়েশন করা, এই ইভ্যালুয়েশন মেথডগুলো কিন্তু পরবর্তীকালে দরকার পড়ে। তো এইগুলো সম্পর্কে সামগ্রিক একটা ধারণা রাখতে হবে। শুধু পড়লাম আর পড়ালাম মানেই কিন্তু শিক্ষকতা নয়। আর লাস্ট যে কথাটা বলবো সেটা হচ্ছে তোমার যে অ্যাসেসমেন্ট হবে, যারা এক্সপার্ট বসে থাকবেন তারা কিন্তু 3টে ডোমেনে তারা অ্যাসেসমেন্টটা করবেন। সেই 3টে ডোমেন কী কী? একটা হচ্ছে কগনিটিভ ডোমেন। কগনিটিভ ডোমেন মানে হচ্ছে তোমার বুদ্ধির ক্ষেত্র, অর্থাৎ তুমি টপ কন্টেন্টটাকে বুঝলে, পড়ালে, তুমি নিজের যত জ্ঞান আছে জ্ঞানের তুমি বহিঃপ্রকাশ ঘটালে, স্টুডেন্টদেরকে প্রচুর তথ্য ইনফরমেশন তুমি দিলে, তাদেরকে তুমি নোটস লিখিয়ে দিলে, তারা খাতাতে অনেক কিছু নোট ডাউন করলো, এই ব্যাপারগুলো হচ্ছে কগনিটিভ ডোমেন। এগুলো তো অবশ্যই, কগনিটিভ মানে একটা তোমার মানে বৌদ্ধিক ক্ষেত্র তো থাকবেই। তার সঙ্গে সঙ্গে যেটা দরকার সেটা হচ্ছে অ্যাফেক্টিভ ডোমেন। অ্যাফেক্টিভ ডোমেন হচ্ছে তোমার ইমোশনাল ক্ষেত্রটা। তুমি ওখানে একটু একটু লাইট যোগ করলে, তুমি পড়ানোর সময় একটু হাসি মুখে পড়ালে, তুমি পড়ানোর সময় একটু স্টুডেন্টসদেরকে মানে একটু ফ্রেন্ডলি ওয়েতে পড়ালে, তুমি পড়ানোর সময় তোমার যে ভোকাল বা টোনাল কোয়ালিটি আছে, যেটা কখনো একটু উঁচু করতে হয়, কখনো একটু নিচু করতে হয়, তুমি এই যে মানে ভয়েস মডিউলেশন মানে হচ্ছে তো ইমোশনসের বহিঃপ্রকাশ, তো সেই জায়গাগুলো মেনটেন করা। তো এটা হচ্ছে অ্যাফেক্টিভ ডোমেন, ঠিক আছে, তো অনুভূতিমূলক ক্ষেত্র। এবং একদম শেষে হচ্ছে সাইকোমোটর ডোমেন। যেহেতু ম্যাথমেটিক্সের মতন সাবজেক্ট একটা দক্ষতামূলক সাবজেক্ট, এখানে তুমি যখন জ্যামিতির ক্লাস করাবে, জ্যামিতিতে কিভাবে তোমার তুমি স্কেল, কম্পাস, পেন্সিল ইউজ করছো, এগুলো কিন্তু পুরোটাই ডিপেন্ড করে তোমার কীরকম স্কিল আছে। এবং তার সঙ্গে সঙ্গে ক্যালকুলেশন করা, এটাও কিন্তু এক ধরনের স্কিল। ফলে এই ব্যাপারগুলোকে মাথায় রেখে তুমি যদি শিক্ষকতা করো, তাহলে আমার মনে হয় খুব ভালো হবে। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে পারো। আর যদি তোমাদের কিছু ফিডব্যাক থাকে তোমরা অবশ্যই তোমাদের যে কমেন্ট বক্স আছে সেখানে তোমরা জানাতে পারো। আমি আমার অভিজ্ঞতার বেসিসে এই পয়েন্টগুলো তোমাদের সামনে তুলে ধরলাম। আমার দেখা ইউটিউবে এরকম ভিডিও খুব আমি একটা পাইনি। তো আমার মনে হলো ওয়েস্ট বেঙ্গলের যে সমস্ত ছাত্রছাত্রীরা আছে এবং প্রচুর স্টুডেন্ট এখন মানে টিচার হওয়ার জন্য স্বপ্ন দেখে, কিন্তু বিভিন্ন পরিস্থিতিতে হয়তো এখন মানে প্রপার কোনো স্কোপ পাচ্ছ না, তো আমি বলবো যে তারা নিজেদেরকে প্রস্তুত করো এবং যে কোনো অপরচুনিটি এলে তোমরা নিজেদেরকে মেলে ধরো, অবশ্যই তোমাদের কিন্তু ভালো হবে। আর যদি তোমাদের এরকম কোনো ভিডিও দরকার হয় বা টিচিং রিলেটেড কোনো ভিডিও দরকার হয়, তোমরা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে। আমি চেষ্টা করব তোমাদের সেই মানে প্রয়োজনীয় ভিডিওগুলো বানিয়ে দেওয়ার।